গোটা পৃথিবীতে বজ্রপাতে মৃত্যুর হার বাংলাদেশের সর্বোচ্চ। গোটা পৃথিবীর গড় স্ট্যান্ডার্ড যেখানে 20 জন, আমাদের এখানে সেখানে 297 জন। যখন এখন বলছে এই অতিবৃষ্টি যখন বা পাহাড়ি ঢল যখন হলো যে তারা ধান কাটতে পারছে না বা ধান পচে যাচ্ছে, শ্রমিকের অভাব, কি করবে কৃষক বুঝতে পারছে না, তখন সরকার কতটা পাশে দাঁড়াতে পারলো ক্ষতিগ্রস্তদের? আপনার দুটো দিক থেকে পাশে দাঁড়ানোর একটা ইয়ে ছিল, যেমন খুব অল্প সময়ের মধ্যে হাওরের ধানটা কেটে ফেলতে হয়। তাহলে ধানটা কাটার জন্য একটা কম্বাইন হারভেস্টার কেনার জন্য এক সময় সহজ শর্তে ঋণ দেওয়ার কথা ছিল, যাতে দ্রুততম সময় আমরা হাওরের ধানটা কাটতে পারি। সেই উদ্যোগটা নেওয়ার ক্ষেত্রে কতখানি ঘাটতি ছিল। দুই, সেই সময় হঠাৎ করে তেলের একটা ক্রাইসিস দেখা দিয়েছিল, এবং একটা কম্বাইন হারভেস্টার চলতে গেলে দৈনিক 70 থেকে 80 লিটার তেল লাগে। ফলে তেলের একটা ক্রাইসিস ছিল। আবার বেশি পানি থাকলে ওই হারভেস্টার কাজ করে না। পানি থাকলে চলবেই না, একটু শুকনার মধ্যেই কাটতে হবে যাতে, এবং খেয়াল রাখতে হবে যে ধানের কত শতাংশ পাকলে এটা কাটার উপযুক্ত হয়। তার সঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে এই একদিকে তাপমাত্রা আর একদিকে আর্দ্রতা দুটো যদি থাকে তাহলে পাকা ধানে আবার গাছ গজিয়ে যায়, ধানটা পচে যায়। ফলে একটা বহুমুখী বিষয় আছে। ফলে এই ক্ষেত্রে যুক্ত করা দরকার ছিল আমাদের কৃষি মন্ত্রণালয়ে কৃষিবিদদেরকে। এটা শুধু প্রশাসনিক অর্ডার দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যেত না। সেই জায়গায় আমরা দেখেছি একটা সমন্বিত পরিকল্পনার একটা ঘাটতি ছিল। তারপরেও কিছু কিছু দুর্যোগ আছে যে দুর্যোগটাকে আমরা হয়তো ট্যাকেল করতে পারবো না, কিন্তু জনগণ যেন এইটুকু বোঝে সেই সময় সরকার আমার পাশে আছে। সেই সময় আমার বিপদে সরকার আমার পাশে যেমন আছে, সুযোগ সন্ধানীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। এটা একটা দিক। আর রতন ভাই, একটু জ্বালানি নিয়ে একটু শুনবো, জ্বালানি ব্যবস্থাপনায় সরকার কতটুকু সফল হবে, তারপর একটু মোস্তফা কামাল ভাইয়ের কাছে যাবো, একটু শুনবো আপনার কাছে এটা। আর 1 মিনিটে শুনবো জ্বালানি ব্যবস্থাপনা বিষয়টা যেটা তো বলি, যে জ্বালানি ব্যবস্থাপনার 3টা দিক আছে। একটা হলো জ্বালানির দামটা কি হবে, জ্বালানির সরবরাহটা কি হবে, তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে যে কোন ধরনের জ্বালানি কোন সময়ে কার কাছে সরবরাহ করা হবে। যেমন আমরা শহরে দেখেছি কি, পেট্রোল এবং অকটেনের জন্য ভিড়। পেট্রোল এবং অকটেন দিয়ে কি চলে, সেটা ছিল মোটরসাইকেল এবং গাড়ি। কিন্তু আমি যখন সেচ পাম্পের কথা ভাববো তখন আমার লাগবে ডিজেল, যখন আমি হারভেস্টারের কথা ভাববো তখন আমার লাগবে ডিজেল। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে কৃষক অঞ্চলের জন্য কোন জ্বালানিটা সরবরাহ করতে হবে, আর শহরের জন্য আমাকে কোন জ্বালানির ব্যবস্থা করতে হবে। এই জায়গায় একটা ব্যবস্থাপনার ঘাটতি যেমন ছিল, সাথে সাথে একটা সুযোগ সন্ধানীরা ছিল। দাম তো বাড়বেই, ফলে এই সুযোগে যদি কিছু মজুত করে রাখি বাড়তি দামে বিক্রি করতে পারবো। একদিকে প্যানিক বাইং, আর একদিকে হোর্ডিং। একদিকে মজুত করে ভবিষ্যতে লাভ করা, আরেকদিকে ভবিষ্যতে তেল যদি না পাওয়া যায়, যে কারণে 3 লিটার তেল লাগতো সেও 7 লিটার তেল কেনার চেষ্টা করলো। সেটাও সরকারকে ভুগিয়েছে। সেটাও সরকারকে ভুগিয়েছে। সরকারের এই জায়গায় একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আমি আসবো রতন ভাই আপনার কাছে। মোস্তফা কামাল ভাই আপনার কাছে জানতে চাই যে আপনার পর্যবেক্ষণ কি বলছে সরকার এই যে সংকটগুলো নিয়ে কথা বলছিলাম আমরা, হাওরের সংকট, হামের সংকট, জ্বালানি সংকট, সরকারের ব্যবস্থাপনায় কতটুকু ঘাটতি দেখলেন বা সফলতা দেখলেন, কিভাবে কতটুকু মোকাবেলা করতে পারলো সরকার? ধন্যবাদ আপনাকে। এই ধরনের দুর্যোগ মোকাবেলা আসলে করা যায় না, যদিও মোকাবেলা শব্দটা আমরা ব্যবহার করি, দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছি। তো আবার বাস্তবতা হচ্ছে আমাদের এখানে দুর্যোগটা কারো কারো জন্য বরাবর একটা সুযোগ। অর্থাৎ দুর্যোগও আমরা ভুগেছি, আবার সুযোগ যারা নেয়ার তারাও তাদেরটা কিন্তু ঠিকঠাক মতোই নিয়েছে। রতন ভাই যথার্থ বলেছেন যে যখন আমি মৃত্যুর দরজা জানালা সব খোলা রাখবো, আবার মৃত্যু রোখার চেষ্টা করব, এটা কিন্তু এক ধরনের তামাশা। সেই ক্ষেত্রে এটা যত না মৃত্যু, হামের কথাটা বলছি, তার চেয়ে বেশি হত্যাকাণ্ড বলা চলে। আপনি অনেক তৎপরতা দেখালেন, অনেক অ্যাক্টিভ থাকলেন, কিন্তু আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলা হয়, ফজরের ওয়াক্ত মাগরিব নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু থাকে না। মাগরিব যদি সামনেরটাও থাকে বা পেছনেরটাও থাকে, বরবাদ কিন্তু করে দিলাম। যে টিকার প্রবলেম ছিল, আবার আলোচনাটা আমরা শুধু টিকার মধ্যে এমনভাবে নিয়ে গেলাম যে কাউকে একটা দোষারোপ করা, কাউকে দোষী সাব্যস্ত করা। তো সেটা অবশ্যই একটা কাজ, দোষী সাব্যস্ত করাও একটা কাজ, বিচারের আওতায় আনাও একটা কাজ। কিন্তু দেখা গেল যে আমি যত না ব্যবস্থাপনায় অ্যাটেনশন দিচ্ছি, তার চেয়ে বারবার যে কার ত্রুটি ছিল সেটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করা। তো এখন টিকা আসছে, আজকে 2-3 দিন ধরে শুধু খবর হচ্ছে আজকে 15 লাখ হামরুবেলার টিকা আরো কত আসছে, আসবে আগামী 4 দিনও আসবে। শুনতে ভালো লাগে, আসিতেছে, কিন্তু ততক্ষণে কিন্তু মৃত্যু কিন্তু থেমে থাকছে না। একদিনে সর্বোচ্চ 17টা শিশুর মৃত্যুর তথ্য আমাদের দিতে হয়েছে, আজও সম্ভবত 7 জন। তো এখানে উল্লেখ করবার মতো একটা বিষয়
মৃত্যুর শিকার যে শিশুরা এদের বেশিরভাগই দরিদ্র ঘরের। আমাদের গুলশান বনানী ওই এলাকার কিন্তু খুব একটা কেউ আক্রান্ত বা কারোর মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না, বা এই তথ্য নেই আমাদের কাছে। ভাবা যায় যে ঘটনাচক্রের মৃত্যু যদি এসব অঞ্চলে হয়ে যেত, হয়তোবা বাংলাদেশের চিত্র এখন বদলে যেত। সমালোচনা বলেন অথবা পদক্ষেপ বলেন আরও দ্রুত হতো। এটা কিন্তু এক নিষ্ঠুরতা। তো এরকম জায়গায় এসে সরকার তার জায়গা থেকে এখন চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে বারবার যে মোস্তফা ভাই এখানে যুক্ত করি, মানে এই যে বজ্রাঘাতে যে কৃষকের মৃত্যু হয়, এই যে এখনো কিন্তু হচ্ছে, আজকে বোধহয় 4 জনের মৃত্যুর খবর আছে। এই যে বলেন দরিদ্র মানুষের মৃত্যু আসলে সেই রাষ্ট্রকে সেই জায়গায় বা সমালোচনা সেই জায়গায় পৌঁছাতে পারে না। এটি নিয়েও কিন্তু এক ধরনের জায়গা রয়েছে যে এখানে একটা প্রশ্ন রয়ে গেছে। সম্ভবত গত কয়েক বছরের মধ্যে বজ্রপাতের মৃত্যু এবারে বেশি। 14-15 সাল দিকে এই ধরনের কিছু বজ্রপাতে খুব ঘন ঘন কয়েকটা হয়েছে, মৃত্যুর সংখ্যা বেশি। তখন একটা তাল গাছের প্রজেক্ট নেওয়া হয়েছিল, তাল গাছ লাগানো, বিশাল অঙ্কের টাকা বরাদ্দ হয়েছিল। আজকে তো প্রশ্ন আসতে পারতো যে তাল গাছগুলো কারা কারা নিয়েছিল, তাল গাছের বীজ বাবদ কত, রোপণ বাবদ কত, বিশাল অঙ্ক ছিল। আমরা দেখেন দিব্যি ভুলে গেছি। আমাদের এই ভুলে যাওয়াটা কারো কারোর জন্য আরেকটা সুযোগ। কারণ তাল গাছের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে নানান কারণে তাল গাছ বজ্রপাত প্রতিরোধ করতে পারে, অথবা ব্যাপকতাটা এই পর্যায়ে আসে না। তো সেটা তামাদি হয়ে গেছে ওই আলোচনা। তো মৃত্যু যখন ঘটে সেটা বজ্রপাতে ঘটুক আর সড়ক দুর্ঘটনায় ঘটুক আর কোনো রোগেই ঘটুক, প্রথমত সরকারকে কিন্তু এটার দায় নিতে হয় বা 2-4 কথাও শুনতে হয়। সরকারগুলোর আবার কিছু জবাব তৈরি করাও থাকে, আমরা দেখছি, ব্যবস্থা নিচ্ছি, করব। জি, এরকম একটা অবস্থায় অবশ্যই এই ভাবনাও নিতে হবে যে সরকার যে সরকার আছে, সময় বিবেচনায় সরকারটা এখনো শিশু সরকার, মাত্র 2 মাসের মতো সময়। তো এরকম জায়গায় এই সরকারের বোধহয় বিশেষ করে বিএনপির ক্ষেত্রে একটা দুর্ভাগ্য কাজ করে। আমরা 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অংশটুকু বাদে দিলাম, ওটার মধ্যে রাজনৈতিক ঘটনা বেশি ছিল। 91-তে যখন বিএনপি ক্ষমতায় আসলো, বোধহয় ক্ষমতায় বসার অল্প কয়েকদিনের মাথায় বিশাল ঘূর্ণিঝড়, সেটা কিন্তু ওই সরকার সামলিয়েছে। অনেক কষ্ট হয়েছে সামলিয়েছে বলতে কিছু দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনাটা করেছে, দুর্যোগ ব্যবস্থাপনা হয়নি, দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকেও কয়েকটা টিম এসেছিল। এবার কেমন দেখছেন? আবার 2001 সালে যখন বিএনপি আসলো, তখনও তাদেরকে কিন্তু বিদ্যুৎ আর গ্যাস, জ্বালানি সেক্টর নিয়ে ভালো ভুগতে হয়েছে। নিজেরাও ভুগেছে, দেশের মানুষও ভুগেছে। ওই সময়ে কিন্তু কনসার্টের কথা আমাদের এখনো মনে আছে, হত্যাকাণ্ড ঘটেছিল সেখানে। এই ঢাকা সহ বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদেরকে ধাওয়া করা হয়েছিল, যে কারণে কোনো কোনো এমপির নামের আগে দৌড় অথবা ধাওয়ায় শব্দযোগ হয়ে গিয়েছিল। ঘটনাচক্রে এবারও কিন্তু সরকার ক্ষমতায় আসতে না আসতেই জ্বালানি তেলের একটা ভোগান্তিতে পড়ে গেল। তো এই জ্বালানি তেলের এই ভোগান্তিটাও আমরা যতই বলি যে সেটা ইরান যুদ্ধের কারণে, আবার যতই তথ্য হোক যে আমরা ওই যুদ্ধের অংশীজন নই, আমরা ওই যুদ্ধে শরিক হইনি, কিন্তু ভোগান্তি আমাদের নসিবে আচ্ছা মতো গেছে কয়েক। হ্যাঁ, সেটা তো ফলাফল আমরা দেখতেই পাচ্ছি। সামনে বিদ্যুতের দাম নিয়েও আসলে দাম বাড়ার এক ধরনের প্রস্তাবনা চলে এসেছে। সামনে বিদ্যুতের দাম বাড়বে থেকে আবার সরকার দাম বাড়ানো শব্দটা কখনো ব্যবহার করে না, সমন্বয়ের কথা বলে সব সময়। একটা শব্দ 20-21 মে বোধহয় বিদ্যুতের নিয়ে শুনানি হবে। একটা সময় পর্যন্ত শুনানির একটা ব্যবস্থা ছিল, বিশেষ করে পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলোর দাম বাড়ানোর বিষয়ে। যদিও শুনানিটা ফাংশনালি খুব একটা কাজ হতো না, তারা যেটা সিদ্ধান্ত নিতেন সেটাই হতো। তারপর একটু শুনানি তো হতো, একটু শুনতেও তো ভালো লাগে। কারণ শুনানি নিয়ে একটা কথা আছে আমাদের মফস্বল এলাকায়, যে আমার শুনানি আমি করি, তোর কাম তুই কর। অর্থাৎ একজন শুনলো, মাথা নাড়লো, আর কাজ তারটাই সে করে। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দেখি। আমি আসবো আপনার কাছে, রতন ভাই, একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখি সরকার যখন সংকটে পড়ে তখন বিভিন্ন রকমের আশ্বাস, প্রকল্প করছি এরকম বয়ান দেওয়া হয়। যেমন এবারও বলা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির দিকে সরকার নজর বাড়াচ্ছে, সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে সরকার জোর দিবে, এরকম কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী। কিন্তু সংকটে পড়লে সরকারের কাছ থেকে যেসব কথা শোনা যায়, কিন্তু পরে গিয়ে আর দেখি যে আমরা ডেস্টিনেশনে পৌঁছতে পারি না। এমনটা কেন হয়? এই চক্র থেকে সংকট হচ্ছে তাৎক্ষণিক,
সমাধানটা দীর্ঘমেয়াদী, তাহলে এটা তো কখনো ম্যাচ করবে না। আমরা যদি এই মুহূর্তে বিদ্যুতের সংকট বলি, যদি আমরা সৌর বিদ্যুতের দিকে যাব, এটার জন্য তো আমার 7 বছর লাগবে। আমার বিদ্যুতের দরকার তো কালকে, আজকে লোডশেডিং হচ্ছে। তো ফলে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সামনে রেখে সাময়িক সমস্যাটা সমাধান করতে হয়। কিন্তু আমাদের সবসময় দূরের বাদ্য শোনানোর দিকে নজরটা থাকে বেশি। তো এই ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল করে দেখুন, যে তাল গাছ লাগানোর প্রকল্প যেটা করেছে, সেই তাল গাছ লাগানোর তালটা কে দিয়েছিল? তাল গাছ হচ্ছে সবচেয়ে স্লো গ্রোয়িং ট্রি, খুব ধীরে ধীরে বাড়ে। এখন 70 বছর বয়সে ওই তাল গাছটা এত উঁচু হবে যে তখন বজ্রপাত হলে ওর উপরে পড়বে। কিন্তু 70 বছর কি করবে? মানুষ মরবে। হ্যাঁ, তাহলে তাল গাছ প্রকল্পটা আসলে কিন্তু খুব মানে যারা তালে ঠিক তারাই এই কাজটা করেছিলেন। যদি বজ্র নিরোধক মানে আমাদের অ্যারেস্টারের কথা হ্যাঁ করতে পারতো না, Lightning arrester। আমাদের খোলা মাঠগুলো যেখানে বজ্রপাতের কারণে কৃষক আক্রান্ত হতে পারে, সেখানে তো এরকম একটা স্তম্ভ তৈরি করতে কত টাকা লাগতো, কিন্তু আমরা তালে চলে গেছিলাম। 1 2 নম্বর, তাল গাছই যদি লাগাতে হয়, তা তাল গাছের চেয়ে তো দ্রুত বর্ধনশীল তো সুপারি গাছ, এবং জায়গাও কম লাগে। আপনি খেয়াল করে দেখবেন, নোয়াখালী অঞ্চলে কিন্তু বজ্রপাতের মৃত্যুর সংখ্যা কম, কারণ প্রচুর সুপারি বাগান। আচ্ছা, হাওরে বজ্রপাতে মৃত্যু হয় কেন? হাওরে একদিকে হিজল গাছ ছিল ছোট ছোট, আর হাওরে সবসময় খোলা জায়গা, এবং এখনকার বেশিরভাগ নৌকাগুলো হচ্ছে আমাদের ইঞ্জিন চালিত নৌকা, সেখানে থাকে লোহার বিষয়টা থাকে, ফলে বিদ্যুৎটা খুব দ্রুত আকর্ষিত হয়। গোটা পৃথিবীতে বজ্রপাতে মৃত্যুর হার বাংলাদেশে সর্বোচ্চ। গোটা পৃথিবীর গড় স্ট্যান্ডার্ড যেখানে 20 জন, আমাদের এখানে সেখানে 297 জন। এবং তার মধ্যে এবার তো বজ্রপাতের পরিমাণটা অনেক বেশি, আবহাওয়া বিপর্যয়ের কারণে এগুলো হচ্ছে। এ ব্যাপারে উদ্যোগটা কি, সমাধানের পথ কি, সতর্কতার বিষয়টা কি? বজ্রপাত সারা বছর হয় না, কোন সময়টা হয়, সেই সময় সতর্কতার বিষয়গুলো কি, এগুলো খেয়াল রাখলে কিন্তু আমরা এই মৃত্যুটা ঠেকাতে পারতাম।